পড়ছিলাম শৈলবালা, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা ৩। তাইজিদ মেয়েকে নিয়ে সেরাতে বাড়ি ফিরেনি। পরের দিন দুপুরের দিকে সারোয়ার নিকটনে প্রবেশ করে। কোহিনূর ভারী শরীরটা নিয়ে এগিয়ে এলেন। দেখলেন নাতনিকে। মনের এখন জ্বর নেই, তবে খুব দুর্বল। সে দুহাতে বাবার গলা জড়িয়ে চুপটি করে মাথাটা এলিয়ে দিয়েছে তাইজিদের কাঁধে। দাদিকে দেখে মুখ লুকালো সে। তাইজিদ মাকে এড়িয়ে মনকে জিজ্ঞেস করলো, কি খাবে মা? কিছু খেতে ইচ্ছে করছে না। এভাবে বললে হয়? মনের মুখ তেতো হয়ে আছে, খাবারের চরম অরুচি। শওকতকে ইশারা করতে সে বাইরে চলে গেল। গ্রামের বিখ্যাত হোটেল থেকে খাবার আনাবে সে, ঝাল ঝাল মুরগি আর পোলাও। এরকম কোনো দরকার হলে শওকত আর বাপ্পি বাজার করে দিবে, আর সেই হোটেল বাবুর্চি তাই রেঁধে দেয়। একদম তাজা সতেজ খাবার। ওনার হাতের রান্না মন খুব খেতে পছন্দ করে। ছেলেকে বাইরের খাবার আনতে দিতে দেখে কোহিনূর রেগে গেলেন। আমাদের বাড়িতে ইতোমধ্যে 2জন বাবুর্চি আছে, অস্বাস্থ্যকর খাবার খাওয়াবে আমার নাতনিকে? তাই যে তাচ্ছিল্যের সাথে হাসল। ঠোঁটে হাসি থাকলেও চোখ জোড়া ভস্ম করার মতো রাগ। কোহিনূর নির্ভয়ে সেই চোখে তাকিয়ে আছেন। মূলত সে ভেতরকার ভয়কে প্রকাশ করতে চাইছেন না। সামান্য ছেলের কাছে সে ভয় প্রকাশ করবেন, তা কি করে হয়? তিনি সমস্ত ঝড় সয়ে নিতে প্রস্তুত। ছেলে তো ওনারই রক্ত, রগে রগে চিনেন তাকে। উনি জানেন ছেলে মনের সামনে কিছুই বলবে না। তাই যে সর্বদা মনের সামনে ভালো হয়ে থাকার চেষ্টা করে, রাগটা পর্যন্ত গিলে বসে থাকে। এজন্য এবারও সেই ভরসা নিয়েই দাঁড়িয়ে তিনি। অথচ তিনি ভুলে গেছেন সে তাইজিদ সরোয়ার। কোহিনূর আর তোফায়েল সরোয়ারের সমস্ত একরোখা জেদ রাগ সবই সে একটু বেশিই পেয়েছে অন্য ভাইদের তুলনায়। তাইজিদ গলায় তাচ্ছিল্য আর তেজ ঢেলে বলল, ওই 2 বাবুর্চি আপনাদেরই পেট ভরুক, আমার মেয়ের জন্য সময় কোথায়? তাইজিদ মায়ের সাথে তেরামি করে উপরের দিকেই যাচ্ছিল। অমনি পেছন থেকে কোহিনূর বললেন, এই জন্যই বলেছি বিয়ে করে নিতে। কিন্তু না, তুমি তো সবসময় বেশি বোঝো। তোমার মেয়ের জন্য একজন মা কতটা দরকার তার হুঁশ আছে? ওকে দেখার সময় কার আছে? কোহিনূরের ইচ্ছাকৃত বাড়িয়ে বললেন, যদি এতে ছেলে রাজি হয়। ওনার এই এত পরিকল্পনা পুত্র ভেস্তে দেবে তা কি করে হয়? তাইজিদ বিয়ে করতে বাধ্য। কোহিনূর বাধ্য করবেনই। তাইজিদের কোনো প্রকার বাহানা তিনি শুনবেন না। তাইজিদ মায়ের কোনা খোঁচা শুনেও দাঁড়ালো না। চোখ মুখ শক্ত করেই উপরে যেতে থাকলো। রাগে তার কপালের রগ ফুলে গেছে, কিন্তু কোলে মেয়ে আছে বিধায় আপাতত সে নীরব। দাঁতে দাঁত পিষে রাগ গিলে নিচ্ছে। মন দুর্বলতা আর ঘুমের চক করে খেয়ালই করল না তার দাদি আবারও তার বাবাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাইজিদরা 4 ভাই, কোনো বোন নেই। তাদের মাঝে তাইজিদই মেঝো। তার বড় ভাই তাহের আর সেজো ভাই তামিম। ছোটজন হচ্ছে তুষার। তাইজিদের বড় ভাই মারা গেছেন প্রায় 4 বছর। তামিম থাকে প্রবাসে, আর তুষার থাকছে অন্য শহরে। 4 ছেলের মাঝে গ্রামের দায়িত্ব ছিল তাহেরের, কিন্তু তার অকাল মৃত্যুর কারণে সব সামলাতে হয় তাইজিদের। তাহেরের থেকেও কয়েক কাঠি উপরে তাইজিদ। শত্রুদের নাকি দড়ি দিয়ে রেখেছে একদম। আর তোফায়েল হচ্ছেন গুরুজন হিসেবে। মূলত এখন তোফায়েলের হয়েই তাইজিদ সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে। এই এক গ্রামের শত্রুর কাছেই 2 গ্রাম। সেসব গ্রাম প্রধানের সাথে লড়াই এত বছরেও থামেনি। তাদের ঠিক প্রধানও বলা যায় না। এরা সব রাজনীতির সাথে জড়িত। উঁচু পদের মানুষদের সাথেও তাদের হাত আছে। সবার নজর এই পারুঘাটেই। আর পারুঘাটটাকে সব ধরনের বিপদ আপদ থেকে সরিয়ে রেখেছে সরোয়ার পরিবার। একে তো পুরনো শত্রুতা, তার উপর পারুঘাট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গ্রামের অসংখ্য পুকুর ঘাটের পাশাপাশি চাষের জমি, নদী আর দূরের দিকের পাহাড়ও আছে। সেসব পাহাড়ের প্রবেশপথও এই পারুঘাট দিয়ে। গ্রামে তুলনামূলক জনসংখ্যাও যেমন বেশি, তেমনি গ্রামে করার মতো অনেক কিছুই আছে যা কেউ কাউকে রাতারাতি লাভবান করে ফেলতে পারবে। তাই এই গ্রাম জিতে নেওয়া মানেই লাভ। তার উপর এই গ্রামের বিচারও নেই। তাইজিদ মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিচে এলো। আজ অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে, অথচ কিছুই করেনি সে। এখনো এলোমেলো উস্কো খুস্কো অবস্থায় ঘুরছে। গায়ে তখনও গতকালকের পাঞ্জাবি আর লুঙ্গি। তাইজিদ দেখলো দুপুরের ভোজন হয়েছে। তাইজিদ সবার সামনে গিয়ে দাঁড়ালো। হাতে তার সিগারেট। বড় সদর দরজার সামনে বাপ্পি আর শওকত দাঁড়িয়ে। তোফায়েল আর চোখে ছেলেকে দেখেও না দেখার ভান ধরে রইলেন। ইদানিং তিনি বেশ বিরক্ত ছেলের প্রতি। বাইরে কাজ তো ঠিকমতো করছেই না, আবার তাদের সাথে কিরকম বেয়াদবি করে বেড়ায়। তাইজিদকে আজ কেউ বলল না খেতে বসতে। বললে যে বসবে না সেটা জানা আছে। এমনকি কেউ তার সাথে লাগার মতো অবস্থাতেও নেই। অমৃতা সবাইকে খাবার বেড়ে দিতে দিতে আর চোখে দেখল। অমৃতা তামিমের স্ত্রী।
তাইজিদ আশেপাশে তাকালো। এখানে কোনো আবির বা অমৃতার মেয়ে ছেলে নেই, সবাই ওপরে। তোফায়েল সাহেব সবেই মুখে খাবার তুলতে যাচ্ছিলেন, অমনি তাইজিদের গর্জন শুনলেন, বাপ্পি কেরোসিন আন। বাপ্পি বরাবরই অনুভূতি শূন্য, এবারও তাই। এনে দিল এক ডাকে। তাইজিদ সেই কেরোসিন দিয়ে তাদের বসার ঘরের উঁচু আসনটা কেরোসিন দিল। আবারও ডাকলো সে হুঙ্কার ছেড়ে, লাইটার দে। শওকত লাইটার এগিয়ে দিল। সকলের চোখের সামনে তাইজিদ সে আসনে আগুন ধরিয়ে দিল। তোফায়েল সাহেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। চোখ মুখ দিয়ে আগুন ঝরছে যেন। ওই আসনটা কোহিনূরের, বড্ড শখ করে বানিয়েছিলেন। তোফায়েলই তো আবদার পূরণ করেছিলেন। তোফায়েল সাহেব চেঁচালেন ছেলের উপর। কোহিনূর চোখে মুখে ভয় আর হতভম্ব চোখে তাকিয়ে আছে। আগুনে জ্বলছে তার হুকুমদারির আসন। সেই আরামদায়ক আসনে বসে তিনি অন্দরমহলে আধিপত্য বিস্তার করেন। দুঃখে নীল হয়ে গেলেন তিনি, তবুও নীরব থাকলেন। বাবার উপরে দ্বিগুণ স্বরে চেঁচালো তাইজিদ, এই চেয়ারের কোনো মূল্য নেই যেখানে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও আমার মেয়ে অসুস্থতায় একা পড়ে থাকে, কেউ তার খোঁজ অবধি দিতে পারে না। সেখানে আমার নিজের মেয়েরই কেউ দেখভাল করার নেই, তাহলে উনি কে সরোয়ার পরিবারের অন্দরমহল নিয়ন্ত্রণ করার? উনি তো দাদি হিসেবে এবং মা হিসেবে সর্বোচ্চ উদাসীনতা দেখিয়ে দিয়েছেন। আমি ঘর থেকে বের হলে আমার মেয়েকে কার ভরসায় বের হব? নিজের অবস্থান ভুলে যাচ্ছ তুমি তাইজিদ। আমি ভুলিনি কিছুই, গতকাল রাতের ঘটনাও ভুলিনি। এখনো চোখের সামনে ভাসছে আপনারা আয়োজন করে এই টেবিলটাতেই খাচ্ছেন, আর আমার মেয়ে ওপরে অন্ধকারে কাঁপছে, তার হুঁশ নেই জ্বরে। একা ছিল আমার মন। তাইজিদ বাড়ি কাঁপিয়ে প্রতিটা শব্দ উচ্চারণ করছে। ক্রমশ তার গলার স্বর বেড়েই চলেছে। সে দেখে ভড়কে গেলেন কোহিনূর। ছেলের চোখ রক্তলাল, কপাল ঘাড়ের রগ ফুলে আছে, রীতিমতো ঘামছে সে উত্তেজনায়। পাথর বনে যান কোহিনূর। নিজ স্বার্থে কত বড় ভুল করে ফেলেছেন এবার বুঝতে পারছেন। ছেলের চোখে আগের মতো সম্মান নেই, আছে অসংখ্য রাগ, মায়ের প্রতি রাগ। এমন সময় ওপর থেকে আবির ডাকলো, চাচ্চু মন বমি করছে। তাইজিদ ওভাবেই চেয়ার পড়তে দিয়ে ব্যস্ত হয়ে ওপরে ছুটল। বাপ্পি দুজন কাজের লোক নিয়ে ছুটল ওপরে। এত কিছুর মাঝেও সাথী নেই, সাথী নিজের ঘরে ঘুমাচ্ছে। বিয়ের মাত্র 2 দিন বাকি। ইমন এই বিয়ের কথা শোনার পরপরই ছুটে এসেছে, কিন্তু আফসোস তাকে আমরিনের সাথে দেখা করানো হয়নি। খায়রুল সাফ সাফ জানিয়ে দিয়েছেন ইমনের সাথে আমরিনের কোনো সম্পর্ক নেই। ইমন হার মানেনি, সে প্রতিবাদ করেছিল, দেখতে চেয়েছিল, কিন্তু লাভের লাভ হয়নি। উল্টো তাকে খালি হাতেই ফিরে যেতে হয়েছে। 2 দিন যাবৎ আমরিন ঘরবন্দি, তার এখন কোথাও যাওয়ার, কারোর সাথে কথা বলার অনুমতিও নেই। নামির এখনো জেলে। খায়রুল খবর পেয়েছে তোফায়েলের আদেশে নামিরকে জেলে ভরা হয়েছে। কোহিনূর শর্ত দিয়েছেন ভালোই ভালোই বিয়ে হলে তবেই তারা তাদের ছেলেকে ফিরে পাবে, যেন কেউ কোনো চালাকি করার কথা না ভাবে। যদি খায়রুল কোনোভাবে এই বিয়ের বিপক্ষে কিছু করার চেষ্টা করে, সর্বপ্রথম আঘাতটা পাবে তারই বড় ছেলে নামির। এই ব্যাপারটা আমরিনকে আরও রাগিয়ে তুলেছে। সে এই ঘটনার কারণে আরও নিশ্চিতভাবে বিয়ে করবে না। বাবার অত্যাচার আর এদিকে তার ভাইয়ের সাথে এমন অন্যায়, সে কি করে তার অন্যায়কারীদের সাথে ঘর বাঁধবে? এটা তার জন্য অসম্ভব। তাই তো সে বিরাট সিদ্ধান্ত নিয়ে বসে, সকলের বিরুদ্ধে গিয়ে সে পালাবে। ইমনের হাত ধরেই পালাবে। ইমন তাকে চায়। সামর্থ্য খুব একটা না থাকলেও ইমন ওদের মতো গুন্ডা নয়, অন্তত কখনো তাদের ক্ষতি করার চেষ্টা করবে না। আমরিন সুখে থাকবে, ইমনই এখন তার একমাত্র দরজা। সেদিন বিকেলেই আমরিন একটা চিঠি লিখল। সেই চিঠি ইমনের জন্য। মাকে দিয়ে সে পাশের বাড়ির ছোট 9 পড়ুয়া রুমকিকে ডাকলো। রুমকি এলো বেড়ার গেট অবধি। আমরিন আড়ালে চিঠিটা দিয়ে ফিসফিস করে বলল, আজ রাতের মধ্যেই যেন ইমন ভাই চিঠিটা পড়ে রুমকি, দয়া করে পৌঁছে দিস। রুমকি মাথা নাড়ায়, চিন্তা করো না বিনতি আপা, কাজ হয়ে যাবে। আমরিন বুঝি একটু স্বস্তি পেল, মেয়েটা খুব বিশ্বাসযোগ্য। রুমকি আবার সর্বদা আমরিনের বিরাট ভক্ত। বিনতি আপা যা বলবে তাই। সে চিঠিটা নিয়ে দ্রুত পালালো। আমরিন ফিরে আসবে অমনি দেখলো তাইজিদকে পাশের দোকানে বসে কেমন সিগারেট ফুঁকছে। এই দৃশ্য দেখে আমরিনের গা চলে উঠল। তার জীবন জাহান্নাম করে এই লোক এখানে ফুর্তি করছে। মুহূর্তেই মাথা নাড়াচাড়া দিয়ে উঠল কিভাবে তার ভাইকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। আমরিন আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। মুখে ওড়না, মোটা ওড়না ভালো করে জড়িয়ে আশেপাশে সতর্ক নজরে তাকালো। আগামীকাল পালানোর আগে শেষ একটা রিস্ক নেওয়াই যায়। বাবা নিশ্চয়ই তাইজিদের সাথে কথা বললে কিছু মনে করবে না। আমরিন কোনো কিছু না ভেবে সোজা হাঁটা দিল পলাশ কাকার দোকানের দিকে। বস, ম্যাডাম আসতেছে, আপনার জন্যই হয়তো। শওকতের কথায় তাইজিদ নজরে তুলে তাকালো।
আমরিনের ব্যাপারে তাইজিদকে এবারও অনাগ্রহী দেখালো। এদিকে জমি জমার কাছেই এসেছিল। পলাশের চা খেতে মন চাইল বিধায় এখানে এসে বসেছে। বাপ্পির দিকে তাকিয়ে বলল, দেখ গিয়ে কি চায়। বাপ্পি তৎক্ষণাৎ এগিয়ে গেল। আমরিনের বেশি দূর আসতে হলো না, টং থেকে বেশ কিছুটা দূরেই তাকে দাঁড়াতে হলো। আমরিনের চেহারা ওভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তার তেজির চোখ জোড়া তাইজিদের নজর এড়ালো না। সে তীক্ষ্ণ চোখেই সেই মেয়েলি চোখ জোড়া দেখল। বাপ্পি আমরিনের সামনে এসে সালাম দিল, কিন্তু মাথা তুলে তাকালো না। আমরিন তাকালো বাপ্পির দিকে। তার তুলনায় বেশ লম্বা আর শক্তপোক্ত। আপনি এসেছেন কেন? বস পাঠালো। কিছু লাগবে? বলবেন। আমরিন তাইজিদের দিকে তাকালো। নিজে আসেনি অথচ চেলাকে পাঠিয়ে দিয়েছে। আমরিন জিভের আগায় কথা গুছিয়ে নিল। সময় নিয়ে বলল, আপনার বসকে বলে দিবেন আমার নিরপরাধ ভাইকে যেন জেল থেকে ছাড়িয়ে দেয়। আমি অন্যায় মেনে নেই না। আজ রাতের মাঝেই যেন আমার ভাই আমার ঘরে ফিরে। আমি মাকে বলে দিচ্ছি যেন ভাইয়ার জন্য আজ রান্না হয়। বলে আমরিন উল্টো দিকে হাঁটা দিল। তার এতটুকু বলার ছিল। বাপ্পি আবারও তাইজিদের কাছে ফিরে এলো। আমরিন যা যা বলেছে সেটাই জানালো। তাইজিদ এতে ভ্রু কুঁচকে গেল। ওর ভাই আছে? নামির আমাদের হয়েই কাজ করে। প্রতিবেশী গ্রামের জেলে কেন? আপনার মায়ের কারণে। বিয়ে হওয়া অবধি সে জেলে থাকবে এমনটাই শুনেছি। তাইজিদ কপালে আঙুল বিচরণ করল। তার মায়ের হাত এত দূরে আছে জানা ছিল না তো। বিড়বিড় করল সে, মা দেখছি বেশ পাকা খেলোয়াড়। তাইজিদ তাকালো শওকতের দিকে। থানায় যা, নামিরকে ছুটিয়ে আন। ম্যাডামের কথা মতো যাকে খাবারের আগেই পৌঁছে যায়। শওকত এক মুহূর্ত দেরি করল না। বাপ্পি এবার তাইজিদকে একা পেয়ে প্রশ্ন করবে না করেও করে ফেলল। বস, আপনি কি বিয়েটা করবেন না? তাইজিদ উত্তর দিল না। তার বিয়ের সাথে নিয়ে এখনো কোনো প্রকার মাথা ব্যথা নেই। তার পুরো দুনিয়াতে শুধু মনই বিচরণ করছে। তবুও কেন যেন আমরিনের তেজি নজর তার চোখে লেগেছে। কেমন যেন সেই চোখ জোড়াই চোখে ভাসছে। ওর না আগের বাগদত্তা ছিল? সিএনজি চালায় বলেছিলাম। আপনাদের বিয়ের খবর শুনে ছুটে গেছিল, কিন্তু ম্যাডামের বাবা অপমান করে তাড়িয়ে দিয়েছে। ম্যাডামও হয়তো পছন্দ করে। তাইজিদ তার খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলালো। অনেকক্ষণ কিছু একটা ভেবে বলল, নজর রাখ ভালো মতো বাপ্পি। বাপ্পি অবাক হলো তাইজিদের আদেশে, কিন্তু তার সিদ্ধান্তের বিরুদ্ধে বলার সাহস কিংবা শক্তি কোনোটাই নেই তার। সে আদেশ পালন করল। জি বস।